রং বেরং কথা গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ 18 পর্ব। বিপ্রদাস নিশ্চয় মনে করেছিল মধুসূদন এই কয়দিনের মধ্যে একবার এসে দেখা করে যাবে। তা যখন করলে না, তখন ওর বুঝতে বাকি রইল না যে দুই পরিবারের এই বিবাহের সম্বন্ধটাই এলো পরস্পরের বিচ্ছেদের খড়গ হয়ে। রোগের নিরতিশয় ক্লান্তিতে এ কথাটাকেও সহজভাবে সে মেনে নিলে। ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করলে, একটু এসরাজ বাজাতে পারি কি? ডাক্তার বললে, না, আজ থাক। তাহলে কুমুকে ডাকো, সে একটু বাজাক। আবার কবে তার বাজনা শুনতে পাবো কে জানে। ডাক্তার বললে, আজ সকালে 9টার গাড়িতে ওদের ছাড়তে হবে, নইলে সূর্যাস্তের আগে কলকাতায় পৌঁছতে পারবে না। কুমুর তো আর সময় নেই। বিপ্রদাস নিঃশ্বাস ফেলে বললে, না, এখানে ওর সময় ফুরোলো। 19 বছর কাটতে পেরেছে, এখন 1 ঘন্টা আর কাটবে না। বিদায়ের সময় স্বামী স্ত্রী জোরে প্রণাম করতে এলো। মধুসূদন ভদ্রতা করে বললে, তাই তো, আপনার শরীর তো ভালো দেখছি নে। বিপ্রদাস তার কোনো উত্তর না করে বললে, ভগবান তোমাদের কল্যাণ করুন। দাদা, নিজের শরীরের একটু যত্ন করো, বলে আরেকবার বিপ্রদাসের পায়ের কাছে পড়ে কুমু কাঁদতে লাগল। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক, কাসর, নহবতে একটা আওয়াজের সাইক্লোন ঝড় উঠল। ওরা গেল চলে। পরস্পরে আঁচলে চাদরে বাঁধা ওরা যখন চলে যাচ্ছে, সেই দৃশ্যটা আজ কেন কি জানি বিপ্রদাসের কাছে বীভৎস লাগল। প্রাচীন ইতিহাসে তৈমুর, জঙ্গিস অসংখ্য মানুষের কঙ্কালস্তম্ভ রচনা করেছিল, কিন্তু ওই যে চাদরে আঁচলের গ্রন্থি, ওর সৃষ্ট জীবন মৃত্যুর জয়তরণ যদি চাপা যায়, তবে তার চূড়া কোন নরকে গিয়ে ঠেকবে। কিন্তু এ কেমনতর ভাবনা আজ ওর মনে। পূজা অর্চনায় বিপ্রদাসের কোনোদিনও উৎসাহ ছিল না, তবু আজ হাত জোর করে মনে মনে প্রার্থনা করতে লাগল। এক সময় চমকে উঠে বললে, ডাক্তার, ডাকো তো দেওয়ানজিকে। বিপ্রদাসের হঠাৎ মনে পড়ে গেল, বিয়ে দিতে আসবার কিছুদিন আগে যখন সুবোধকে টাকা পাঠানো নিয়ে মন অত্যন্ত উদ্বিগ্ন, হিসাবের খাতাপত্র ঘেঁটে ক্লান্ত, বেলা 11টা, এমন সময় অত্যন্ত বেমেরামত গোছের একটা মানুষ, কিছুকালের না কামানো কণ্টকিত জীর্ণ মুখ, হাড় বের করা শির বের করা হাত, ময়লা একখানা চাদর, খাটো একখানা ধুতি, ছেঁড়া একজোড়া চটি পরা, এসে উপস্থিত। নমস্কার করে বললে, বড়বাবু, মনে পড়ে কি? বিপ্রদাস একটু লক্ষ্য করে বললে, কি, বৈকুণ্ঠ নাকি? বিপ্রদাস বাল্যকালে যে স্কুলে পড়ত, সেই স্কুলেরই সংলগ্ন একটা ঘরে বৈকুণ্ঠ স্কুলের বইখাতা, কলম, ছুরি, ব্যাটবল, লাঠি আর তারই সঙ্গে মোড়কে করা চীনাবাদাম বিক্রি করত। তার ঘরে বড় ছেলেদের আড্ডা ছিল। যত রকম অদ্ভুত অসম্ভব খোশ গল্প করতে এর জুড়ি কেউ ছিল না। বিপ্রদাস জিজ্ঞাসা করলে, তোমার এমন দশা কেন? কয়েক বৎসর হলো সম্পন্ন অবস্থায় গৃহস্থর ঘরে মেয়ের বিয়ে দিয়েছে। তাদের পণের বিশেষ কোনো আবশ্যক ছিল না বলেই বরের পণও ছিল বেশি। 1200 টাকায় রফা হয়। তাছাড়া 80 ভরি সোনার গহনা। একমাত্র আদরের মেয়ে বলেই মরিয়া হয়ে সে রাজি হয়েছিল। একসঙ্গে সব টাকা সংগ্রহ করতে পারেনি, তাই মেয়েকে যন্ত্রণা দিয়ে দিয়ে ওরা বাপের রক্ত শুষেছে। সম্বল সবই ফুরলো, তবু এখনও 250 টাকা বাকি। এবারে মেয়েটির অপমানের শেষ নেই। অত্যন্ত অসহ্য হওয়াতেই বাপের বাড়ি পালিয়ে এসেছিল। তাতে করে জেলের কয়দিন জেলের নিয়ম ভঙ্গ করা হলো। অপরাধ বেড়েই গেল। এখন ওই 250 টাকা ফেলে দিয়ে মেয়েটাকে বাঁচাতে পারলে বাপ মরবার কথাটা ভাববার সময় পায়। বিপ্রদাস ম্লান হাসি হাসল। যথেষ্ট পরিমাণে সাহায্য করবার কথা সেদিন ভাববারও জো ছিল না। ক্ষণকালের জন্য ইতস্তত করলে, তারপরে উঠে গিয়ে বাক্স থেকে থলি ঝেড়ে 10টি টাকার নোট এনে তার হাতে দিল। বললে, আরও 2-4 জায়গা থেকে চেষ্টা দেখো, আমার আর সাধ্য নেই। বৈকুণ্ঠ সে কথা একটুও বিশ্বাস করলে না। পা টেনে টেনে চলে গেল। চটি জুতোয় অত্যন্ত অপ্রসন্ন শব্দ। সেদিনকার এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল।
আজ হঠাৎ বিপ্রদাসের মনে পড়ল। দেওয়ানজিকে ডেকে হুকুম হলো, বৈকুণ্ঠকে আজই 250 টাকা পাঠানো চাই। দেওয়ানজি চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকোয়। জেদাজেদির মুখে খরচ করে বিবাহ তো চুকেছে, কিন্তু অনেক দিন ধরে তার হিসাব শোধ করতে হবে। এখন দিনের গতিতে 250 টাকা যে মস্ত বড় অঙ্ক। দেওয়ানজির মুখের ভাব থেকে বিপ্রদাস আঙুল থেকে হীরের আংটি খুলে বললে, ছোটবাবুর নামে যে টাকা ব্যাংকে জমা রেখেছি তার থেকে ওই 250 টাকা নাও। তার বদলে আমার আংটি বন্ধক রইল। বৈকুণ্ঠকে টাকাটা যেন কুমুর নামে পাঠানো হয়।